এবং ইউক্রেনের রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের পরিমাণ এতটাই কমে গিয়েছে যে সে তার মিত্র দেশগুলোকে বর্তমানে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের সময়ে যে পরিমাণ অস্ত্র দেয়া দরকার, যে পরিমাণ অস্ত্র হলে তার এই মিত্র দেশগুলো শত্রুদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, সেটাও এখন করতে পারছে না। শুরুতে জেলেনস্কির কথাতেই আসি। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল তার বিশাল একটা বক্তব্য বা সাক্ষাৎকার প্রকাশ হয়েছে মার্কিন গণমাধ্যমে। সেই সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমরা এই যুদ্ধের শুরু থেকেই আমেরিকার কাছ থেকে বলেছি যে তুমি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র দাও, বিশেষ করে সুপারসনিক, হাইপারসনিক এবং ক্রুজ মিসাইলকে ঠেকানোর জন্য, রাশিয়া থেকে যেগুলো আসছে সেগুলো ঠেকানোর জন্য যে পরিমাণ অস্ত্র দরকার, প্যাট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের যে মিসাইলগুলো দরকার সেই মিসাইলগুলো আমাদেরকে দাও। তারা বলছে আমরা দিব। তারা যেটা দিতে পেরেছে সেটা দিয়েছে। তাদের কাছে যখন ছিল না তখন ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আমরা নিয়ে এসেছি এবং এটার মাধ্যমে আমরা প্রথম দিকে রাশিয়ার এই মিসাইলগুলোর আক্রমণ ঠেকিয়েছি। আর রাশিয়ার যে সমস্ত ড্রোন আক্রমণ সেগুলো আমরা আমাদের অ্যান্টাই ড্রোন সিস্টেম দিয়ে ঠেকিয়েছি, কারণ অ্যান্টাই ড্রোন সিস্টেম তৈরি করা খুব সহজ। কিন্তু হাইপারসনিক, সুপারসনিক, ব্যালিস্টিক মিসাইল এগুলোকে ঠেকানো সহজ না, এবং এগুলোর ঠেকানোর যে পদ্ধতি বা যে সিস্টেম সেটা তৈরি করা খুব সহজ না। আমেরিকার কাছ থেকে আমরা এটা চেয়েছি, কিন্তু আমেরিকা বর্তমানে বলছে যে আমার কাছে যথেষ্ট পরিমাণে মিসাইল নাই। তোমার কাছে লঞ্চার আছে, মিসাইল নিক্ষেপ করার জিনিস আছে, রাডার আছে, কিন্তু মিসাইল নাই। আর এটা এমন কিছু না যে ওই মিসাইল লঞ্চারের মধ্যে, এরকম যে মিসাইল লঞ্চার ওটার মধ্যে অন্য কোনো মিসাইল ঢুকিয়ে আপনি যে মিসাইল মারতে পারবেন সেরকম কোনো পরিস্থিতিও না। ওই কোম্পানির ওই মিসাইলই দরকার হবে, প্যাট্রিয়ট এবং থার্ডের জন্য বলছি। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আরব যেই সমস্ত দেশে তার ঘাঁটি আছে এবং যেই সমস্ত দেশে ইরান আক্রমণ করছে সেই সব দেশে গত 12 দিনের যুদ্ধে, বিশেষ করে বা গত 15 দিনের যুদ্ধে যদি বলা যায়, এই জুলাই মাসের শুরুর দিকে যে যুদ্ধটা 8 তারিখে যে যুদ্ধটা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান, সেই যুদ্ধে ইরানের আক্রমণ থেকে আরব দেশগুলোতে মার্কিন যে সমস্ত ঘাঁটি আছে সেগুলোকে রক্ষার জন্য সবগুলো ইরানের মিসাইলকে আমেরিকা ঠেকায় নাই ইচ্ছা করে। কারণ কি? কারণ হচ্ছে সব মিসাইল ঠেকাতে গেলে তার মিসাইলের ভান্ডার শেষ হয়ে যাবে। ইন্টারসেপ্টর মিসাইল যেটা বলা হয়, যে একটা মিসাইল আসছে আরেকটা মিসাইল গিয়ে তাকে ধ্বংস করছে, এই ধ্বংস করতে যাওয়া যে মিসাইল, সেই মিসাইল সে কম নিক্ষেপ করেছে। কেন কম নিক্ষেপ করেছে? কারণ তার হাতে যথেষ্ট পরিমাণে সাপ্লাই নাই। পেন্টাগন থেকে বলা হয়েছে যে আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের ভান্ডারে সেই পরিমাণ মিসাইল নাই যে আমরা তাদেরকে দিয়ে সবগুলো ইরান থেকে আসা ব্যালিস্টিক মিসাইলকে আমরা ঠেকাতে পারবো। তখন কি হয়েছে? তখন তারা বেছে বেছে ঠেকিয়েছে যে আচ্ছা অমুক জায়গায় পড়তেছে, এখানে কম ক্ষতি হচ্ছে, এটা আমরা ঠেকাবো না। এই জায়গায় আসতেছে, এটা এখানে বেশি ক্ষতি হচ্ছে, এই মিসাইলটাকে আমরা ঠেকাবো। এই যে বেছে বেছে ঠেকানোর কারণে তাদের কথা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কত আমেরিকা গোপন রেখেছিল। গত 2-3 দিন আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল তারা ক্ষয়ক্ষতির বিশাল এবং বিস্তারিত একটা বিবরণ দিয়েছিল, যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যে তারা 11টা বিমান, মানে সামরিক বিমান, যুদ্ধ বিমান, যার মধ্যে 8টা হচ্ছে রিফুয়েলিং বিমান, একটা হচ্ছে F-15, একটা হচ্ছে ট্রান্সপোর্ট বিমান, আরেকটা হচ্ছে নজরদারি বিমান, এভাবে 11টা বিমান, প্রায় 20টার বেশি ড্রোন, তারপরে 6-7টা হচ্ছে রাডার, এরপরে অনেকগুলো ঘাঁটি, তারা এভাবে হিসাব দিয়ে ধ্বংস করেছে বলছে। এবং তারা বলছে যে 200-র বেশি আমেরিকান সৈন্য হতাহত হয়েছে। এটা তারা বলছে জাস্ট হচ্ছে এই 15 দিনের যুদ্ধে। এবং সেটাকে হচ্ছে অনেকে এভাবে নিয়েছে, ইরান এত কিছু করেছে, তাহলে আমেরিকা কি কি করেছে কই বলেন না কেন? আমেরিকা অনেক ক্ষতি করেছে, সেই ক্ষতির বিবরণ তো আমেরিকার গণমাধ্যম প্রত্যেকদিনই দিচ্ছে। কিন্তু ইরানের যেই ক্ষতির বিবরণ ইরান বলছে সেটাকে প্রথম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল মার্কিন গণমাধ্যমগুলো বা পশ্চিমা গণমাধ্যমগুলো, বা আমাদের দেশেরও হচ্ছে পশ্চিমা ধারার গণমাধ্যমগুলো। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মার্কিন গণমাধ্যম এখন বলছে, মার্কিন গণমাধ্যম না শুধু, পেন্টাগন এখন বলছে যে তার এই হতাহতের ঘটনা, নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী নিউ ইয়র্ক টাইমস বলছে যে এই হতাহতের ঘটনাটা বিভিন্ন ভাবে ধাপে ধাপে এমন ভাবে পেন্টাগন শেয়ার করেছে যে আপনি হচ্ছে সবগুলো মিলাতে গিয়ে আপনার মোটামুটি মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত
যেটা বলা যায় যে 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত এই যে 2 ধাপে আমেরিকা ইরান যুদ্ধটা হলো, এই যুদ্ধে 18 জন মার্কিন সৈন্য নিহত হয়েছে এবং 624 জন মার্কিন সৈন্য আহত হয়েছে। কতজন? 624 জন। এই 624 জনের মধ্যে 207 জন আহত হয়েছে জুলাই মাসের 8 তারিখ থেকে এ পর্যন্ত, জাস্ট হচ্ছে এই 15 দিনে। ইরান 2 দিন আগে বলেছিল যে 200-এর বেশি হতাহত হয়েছে। পেন্টাগন আজকে বলছে, মার্কিন গণমাধ্যম বলছে যে পেন্টাগনের তথ্য অনুযায়ী 207 জন আহত হয়েছে শুধুমাত্র এই 7 জুলাই থেকে, 8 জুলাই থেকে। পেন্টাগন এর আগে বলেছিল যে তাদের 142 জন আহত হয়েছে, এর বেশি না, এরকম একটা কথা। কিন্তু এই যে আহত হয়েছে এবং 4 জনের বেশি মারা গেছে, 4 জন বা 5 জন মারা গেছে, এই কথাটা ইরান বলার পরে তারা বলতে বাধ্য হয়েছে এবং এটা তারা বলছে। এখন এই যে তাদের আহতের সংখ্যা, নিহতের সংখ্যা, ইরান চাপ দেওয়ার কারণে নতুন করে বলছে, আমেরিকা আক্রমণটাকে এখন হচ্ছে নিজে ঠেকাতে পারছে না, আরব দেশগুলোকে বলছে যে ভাই আমি ঠেকাতে পারছি না। একজন আমেরিকান এক সাংবাদিকের একটা কথা ছিল, খুব চমৎকার একটা কথা, যে দেখো যেই আমেরিকা রাষ্ট্র হিসেবে তার দেশের নাগরিকদের নিরাপত্তা, তার দেশের নাগরিকদের সুযোগ সুবিধা, তার দেশের নাগরিকদের ভালো দেখে না, সেই আমেরিকা তুমি আরব দেশে গিয়ে তোমার দেশের নাগরিককে রক্ষা করবে, তোমার দেশকে রক্ষা করবে, এটা তুমি কেমনে ভাবো? যেই আমেরিকার নিজের জনগণকে, নিজের অঙ্গরাজ্যকে রক্ষা করার জন্য কাজ করে না, ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই আমেরিকা তুমি আরব রাষ্ট্রে গিয়ে তোমাকে রক্ষা করবে, এটা তুমি কেমনে বুঝছো? কেমনে এটাকে বিশ্বাস করো? হ্যাঁ, তোমার কাছ থেকে সে তেল নিচ্ছে, তোমার কাছ থেকে সে অর্থ নিচ্ছে, ঠিকই আছে, সেটার জন্য যে সে তোমাকে রক্ষা করবে, যে কথাগুলো বলছে, আমার কাছ থেকে তো প্রত্যেকদিন সে ট্যাক্স নাই আমেরিকান নাগরিক হিসেবে। কই, সে তো আমাকে রক্ষা করতেছে, সে আমার উপরে আরো হচ্ছে মানে গলা চেপে ধরে মেরে ফেলে। তো তুমি কিভাবে বিশ্বাস করো যে এটা হচ্ছে তার কথা, আমেরিকান সাংবাদিকের কথা? কথাটা আমার কাছে খুব ইয়া লাগছে, যে আসলে তো ইন্টারেস্টিং একটা কথা, যে যেই আমেরিকা এটা করে না, সেই আমেরিকা এসে তোমাকে হচ্ছে রক্ষা করবে, সেটাই হচ্ছে এখন সে বেছে বেছে মিসাইল গুলোকে ঠেকাচ্ছে। কোথায়? যেই মিসাইল গুলো শুধুমাত্র আমেরিকার ঘাঁটিগুলোতে, আমেরিকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করবে বা আঘাত করতে পারে, সেই মিসাইল গুলো ঠেকাচ্ছে, বাকিগুলো ওই জায়গা পড়ছে। এখন এটার জন্য বিকল্প পথ হিসেবে কি দেখা হচ্ছে? বিকল্প পথ হিসেবে দেখা হচ্ছে বাব আল মানদেব হুথি লোহিত সাগর, যে অন্তত যুদ্ধটা ওইদিকে যাক, ইয়েমেনের সাথে হোক, আগে ইয়েমেনকে হচ্ছে মারি, ইরানকে মারতে পারবো না, ইয়েমেনকে মারবো, মেরে ওখানে হচ্ছে তারপরে হচ্ছে এটার ইয়া করব। কারণ তারা দেখেছে যে লেবাননে মারলে হচ্ছে সেটার কারণে ইসরায়েলের উপরে ইয়েমেন মারে না, গাজায় মারলে সেটার কারণে ইসরায়েলের উপরে ইরান মারে না, লেবাননে মারলে সেটার কারণে ইসরায়েলের উপরে ইরান মারে না, তাহলে ইয়েমেনেও যদি আমি মারি তাহলে তো সেটার কারণে ইরান আমার উপরে মারবে না, সৌদি আরবের চিন্তা ভাবনা আর কি যেটা। তো এরকম ভাবে সেই দিকে যুদ্ধটা যাচ্ছে। কিন্তু এর মধ্যে এই যে বাব আল মানদেব মন্থর অবস্থায় চলছে, সেখানে জাহাজ চলাচল কমে গেছে এবং পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়েও যাতায়াত যেরকম কমেছে, ঠিক সেইভাবে বাব আল মানদেব দিয়েও কমেছে। এগুলো আন্তর্জাতিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। কিন্তু এরই মধ্যে সাইপ্রাস তো আপনারা জানেন যে 2 ভাগে বিভক্ত, যারা আমার দর্শক তারা জানবেন, এদের বাইরে সবাই জানবে যে সাইপ্রাস মানে একটা, সাইপ্রাস 2 ভাগে বিভক্ত। অর্ধেকটা হচ্ছে তুর্কি সাইপ্রাস, আর অর্ধেকটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, যেটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। সেই গ্রিক সাইপ্রাসে বা যেটাকে দক্ষিণ সাইপ্রাস বলা হয়, সেই দক্ষিণ সাইপ্রাসে ইহুদিরা, বিশেষ করে ইসরায়েলের নাগরিকরা এবং ইহুদিরা ব্যাপক পরিমাণে জমি কিনছে। এমনকি সেই জমি কেনার পরিমাণটা এরকম ভাবে বেশি হচ্ছে যে ওই সাইপ্রাসে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি হিব্রু ভাষায় এবং ইসরায়েলি পতাকা দিয়ে তারপরে হচ্ছে তারা বিলবোর্ড টানিয়ে জমি বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। 2001 থেকে 2021 থেকে 2025 সালের মধ্যে দক্ষিণ সাইপ্রাসে প্রায় 4,000 সম্পত্তি কিনেছে ইসরায়েলের নাগরিকরা, 4,000। সুতরাং এই যে ইসরায়েলের নাগরিকরা সাইপ্রাসে গিয়ে ব্যাপক পরিমাণে জমি কিনছে, এটাকে অনেকে এভাবে দেখছে, বিশেষ করে সাইপ্রাসের লোকজনকে অনেকেই এটাকে এভাবে দেখছে যে আরেকটা দখলদারিত্বের পায়তারা। আর তুরস্ক এটাকে দেখছে যে ইসরায়েলের
ইহুদিরা এসে তুরস্কের একেবারে পাশে যেভাবে নতুন করে বসতি স্থাপন করছে, তাতে এই সাইপ্রাস নিয়ে, বিশেষ করে তুর্কি সাইপ্রাস নিয়ে, তুর্কি ভবিষ্যতে যেন কোনো কিছু না করতে পারে সেটার জন্য ইসরায়েল একটা নতুন করে সে এখানে তার ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, অথবা তুর্কির সাথে যদি অদূর ভবিষ্যতে ইসরায়েলের কোনো বড় ধরনের সংঘাত হয়, তাহলে সেই সংঘাতে সে এখান থেকে খুব কাছ থেকে আক্রমণ করতে পারবে সেরকম পরিস্থিতি বা প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আমেরিকার এই অস্ত্রের মজুদ কমে যাওয়ায় রাশিয়া এবং চীনকে নিয়ে উদ্বেগে আছে যুক্তরাষ্ট্র, যে পরিমাণে আমি এই অস্ত্র শুধুমাত্র ইসরায়েলের জন্য এবং এই মধ্যপ্রাচ্যে খরচ করেছি, সেই পরিমাণ অস্ত্র খরচের পর আমার অস্ত্র ভান্ডার যে শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে যদি রাশিয়া কোনো ফ্রন্টে আমার উপরে আরো বেশি আক্রমণ চালায়, অথবা চীনের সাথে যদি আমার সরাসরি কোনো সংঘাত লাগে, তাহলে সেই সংঘাতে আমার এখন এমন কোনো পরিস্থিতি নাই যে আমি তার সাথে পুরোপুরি একটা যুদ্ধে জড়াবো। এর আগে আমেরিকা যেই সমস্ত যুদ্ধে জড়াতো, সেই সমস্ত যুদ্ধে মূলত সে তার মিত্র রাষ্ট্রগুলো দিয়ে, ন্যাটো দিয়ে, ইউরোপীয় ইউনিয়ন দিয়ে, তারপরে তার মিত্র অক্ষের যারা ছিল, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে সে যুদ্ধে জড়াতো এবং ওই সমস্ত রাষ্ট্র অস্ত্র দিত, তাদের ভান্ডার থেকে দিত, অথবা আমেরিকার অস্ত্রের উৎপাদনের খরচ দিত। এভাবে তারা যুদ্ধের খরচ এবং অস্ত্রের যোগান দিত। কিন্তু এই ইরান যুদ্ধে আমেরিকা যেটা দেখেছে যে সে একারই যুদ্ধ করতে হচ্ছে, একারই অস্ত্র ভান্ডার দিতে হচ্ছে, এবং ইসরায়েল সেখানে শুধুমাত্র তার কাছ থেকে নিচ্ছেই, কিছু দিচ্ছে না। এই পরিস্থিতিতে যদি চীন এবং রাশিয়া কোনো ফ্রন্টে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইউরোপ এক্ষেত্রে কোনো পদক্ষেপ নিবে না, অন্য কোনো মিত্র রাষ্ট্র আমেরিকার পাশে নাও দাঁড়াতে পারে। সেই সময়ে আমেরিকা তার যে অস্ত্র ভান্ডার এবং অস্ত্র উৎপাদনের যেই মানে গতি, এই গতিতে সে সামনে আগাতে পারবে না। এটা এখন আমেরিকা এবং ইউরোপ এই দুই পক্ষই বা এই দুই মিত্রই ভাবছে যে আমরা এখান থেকে কিভাবে যাবো। যেমন ভলোদিমির জেলেনস্কি পর্যন্ত বলেছেন যে আমেরিকা বছরে 2 লাখ থেকে 2.5 লাখ ড্রোন উৎপাদন করে, আর আমি বছরে 80 লাখ থেকে 1 কোটি ড্রোন উৎপাদন করি। আগামীর যুদ্ধ হচ্ছে ড্রোনের যুদ্ধ, আগামীর বিশ্ব হচ্ছে ড্রোনের বিশ্ব। এই জায়গায় ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম যদি তৈরি করতে না পারা যায় খুব দ্রুত, তাহলে আগামীর যুদ্ধে খুব তাড়াতাড়ি সফল হওয়া সম্ভব না। এটা বর্তমানে যতগুলো যুদ্ধ চলছে সবগুলো যুদ্ধেরই বাস্তবতা। গত কয়েকদিন আগে, গতকালকে খুব সম্ভবত, ইয়েমেন থেকে একটা ভিডিও শেয়ার হয়েছে যে তুরস্কের বাইরাক্তার ড্রোন ইয়েমেনের হুথিরা ভূপাতিত করেছে, যেই ড্রোনটা ব্যবহার করতো সৌদি আরব। এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে। কেউ কেউ বলছেন যে ওটা তুরস্কের বাইরাক্তার ড্রোন বা বাইরাক্তার আকিঞ্জি ড্রোন, সেটা না, যেটার কথা বলা হচ্ছে অবয়ব বা চিত্র দেখলে সেরকম মনে হয় না। আবার অনেকেই বলছেন যে না, এটা হতে পারে তুরস্কের বাইরাক্তার ড্রোন, তারপরও সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছে, সৌদি আরব ব্যবহার করছে, ড্রোন তো ভূপাতিত হবেই। কিন্তু হুথিদের মাধ্যমে এই ড্রোন ভূপাতিত করার যে ব্যাপারটা, এটাকে অনেকেই এভাবে দেখছে যে এই যুদ্ধে যদি হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধটা আরো বড় হয়, তাহলে সেই যুদ্ধে হয়তোবা সৌদি আরবের কাছে আরো অনেক দেশ অস্ত্র বিক্রি করতে পারে, সেটার মধ্যে একটা হচ্ছে তুরস্ক। এরকম একটা পরিস্থিতি আছে। ওদিকে হুথিদের হামলার 48 ঘন্টা পরেও সৌদি আরবের জিজান তেল শোধনাগার এখনো